পারিবারিক বিয়ের প্রথম রাতে যা ঘটে। দেখুন ভাইয়া, আজকের রাতে শারীরিক মেলামেশা না করলে হয় না। আমার এসব ভীষণ ভয় লাগে। মানিব্যাগ থেকে জন্মবিরতিকরণ পদ্ধতির উপকরণ বের করে টেবিলের উপর রাখার সময় নববধূর মুখে এমন কথা শুনে হেসে ফেলল অভি। কেমন বাচ্চাদের মতো কথাবার্তা। অভি ঘুরে দাঁড়িয়ে হাসি মুখে বলল, কি বলছো এসব দৃষ্টি? আর স্বামী স্ত্রীর ক্ষেত্রে তো এসব বৈধ। তবুও আমি ওসব কাজ করতে পারবো না, আমতা আমতা করে দৃষ্টি বলল। আচ্ছা, ওসব করতে হবে না বলে অভি চেয়ার টেনে দৃষ্টির মুখোমুখি বসলো। তাহলে ওই যে মানিব্যাগ থেকে ওই প্যাকেটগুলো বের করে রাখলেন, ওগুলো কেন? ওগুলো দিয়ে কি হয় ভাবি কিন্তু আমাকে বলেছে। বলে দৃষ্টি মাথা নিচু করে রইল। অভি বলল, তোমাকে যেমন ভাবি এটার সম্পর্কে বলেছে, আমাকেও তেমন বন্ধুরা এটা ফাজলামো করে দিয়েছে। লাল শাড়িতে দৃষ্টির লাজুক মুখটা ভীষণ মায়াবী লাগছে। এ যেন স্বর্গের অপ্সরী বসে আছে অভির সামনে। দৃষ্টির বয়স বেশি হলে 16 কি 17 হবে। অভির আম্মুর বান্ধবীর একমাত্র মেয়ে দৃষ্টি। গত বছর দৃষ্টির বাবা মা সড়ক দুর্ঘটনায় মারা যাবার পরে অভির আব্বু আম্মু দৃষ্টিকে অভিদের এখানে নিয়ে আসে এবং আব্বু আম্মুর ইচ্ছেই দৃষ্টিকে অভির বউ করা। এবছর তাদের ইচ্ছেটা পূর্ণতা পেল। দৃষ্টিকে অভিরও ভীষণ পছন্দ। যেমন দেখতে দুধে আলতা গায়ের বরণ, তেমনি নম্র ভদ্র স্বভাবের মেয়েও। অভি কিছুদিন হলো বসুন্ধরা গ্রুপে একটা সেকশনের প্রোডাকশনের সুপারভাইজার হিসেবে চাকরি পেয়েছে। দেখতেও সুদর্শন এবং স্মার্ট। তবুও দৃষ্টির কেমন যেন লাগছে। এত কাছাকাছি কেউ আসবে ভাবতেই শরীরের লোম কাটা দিয়ে ওঠে। ঘোমটা দিয়ে রাখায় সম্ভবত গরমে এবং ভয়ে লাজে ঘামছে দৃষ্টি। তাই দেখে অভি বলল, এবার তো খোলো দৃষ্টি। অভির মুখ থেকে এই কথাটা শুনে দৃষ্টি ভয়ে গুটিসুটি মেরে বলল, আপনাকে না বললাম ওসব আমার ভয় লাগে। অভি হা হা করে হেসে ফেলে বলল, আরে ভয়ে কী সব উল্টোপাল্টা ভাবছো দৃষ্টি? আমি ঘোমটা খুলতে বলেছি। গরম লাগছে তো তোমার? শাড়ি খুলে নর্মাল ড্রেস পরো, ভালো লাগবে। দৃষ্টি একটু দূরে সরে গিয়ে বলল, আমি শাড়ি খুলে ফেলি আর আপনি সেই সুযোগে আমাকে ধরবেন, তাই তো? আমি সব বুঝি। হা হা, তুমি আমার সামনে কেন বদলাতে যাবে? সামনে তো আপনি বসে আছেন, বদলালে তো আপনার সামনেই বদলাতে হবে। কী সব বলছেন? লজ্জা করে না আপনার? স্বামী স্ত্রীর মাঝে আবার লজ্জা কিসের দৃষ্টি? আচ্ছা, তোমার লজ্জা পেতে হবে। দৃষ্টিকে জড়িয়ে ধরে দৃষ্টির গালে একটা চুমু খেতেই স্প্রিংয়ের মতো লাফিয়ে উঠে টেবিলের কাছে গিয়ে ট্রে থেকে আপেল কাটার ছুরি হাতে নিয়ে দৃষ্টি বলল, আপনাকে নিষেধ করার পরেও আপনি আবার আমাকে স্পর্শ করলেন কেন? দৃষ্টির এমনিতেই বয়স কম। খচাং করে ফেটে ছুরি ঢুকিয়ে দিলেই অভির ভবলীলা সাঙ্গ। বাসর রাতে বউয়ের হাতে প্রাণ গেলে কেলেঙ্কারি ঘটে যাবে। ইতিহাসের পাতায় সর্বপ্রথম মনে হয় অভির নাম লেখা হবে, যার কিনা বাসর ঘরে বউয়ের হাতে প্রাণনাশ হয়েছে। এসব ভেবে অভি প্রায় কোমায়িত। দৃষ্টি বলল, কি কথা বলছেন না কেন? অভি বলল, মানে জীবনের প্রথম বিয়ে তো, বউকে আদর করার লোভ সামলাতে পারিনি, তাই আর কি। আগে পিছে এক্সপিরিয়েন্স থাকলে হয়তো আমার অবুঝ মনটা এত উত্তেজিত হতো না। দৃষ্টি ভ্রু কুঁচকে বলল, জীবনের প্রথম বিয়ে মানে? আরও বিয়ে শাদি করার ইচ্ছে আছে নাকি? কোলবালিশ জড়িয়ে ধরে কোলবালিশে একটা চুমু খেয়ে অভি বলল, বিয়ে কি মানুষ বউয়ের হাতে চাকু দেখে ভয়ে রাত কাটানোর জন্য করে নাকি? বউকে আদর সোহাগ ভালোবাসার জন্য করে। তুমি যখন আদর করতে দিচ্ছ না, তখন আর একটা বিয়ে করা ছাড়া উপায় কি? ছি ছি ছি, দাঁড়ান, আপনার দ্বিতীয় বিয়ে করার মজা দেখাচ্ছি। বলেই চাকুটা অভির দিকে ছুঁড়ে মারল দৃষ্টি। অভি বালিশ দিয়ে চাকু ফেরালো। চাকু বালিশে ঢুকতেই বালিশ কেটে তুলা বের হলো। দৃষ্টি এগিয়ে আসতেই অভি লাফিয়ে পড়ে খাটের নিচে। দৃষ্টি খাটের নিচে, আবার অভি খাটের ওপর। জামাই বউ তো নয়, যেন টম জেরি। দুজনের এই কর্মকাণ্ড ধূপধাপ শব্দ হচ্ছে। দাদি রুমের সামনে দাঁড়িয়ে সেসব শুনে দরজার বাইরে থেকে দরজায় টোকা দিয়ে বলল, ওরে যা করার একটু ধীরে সুস্থে কর। আজকের রাত শেষ রাত না, এখন থেকে সব রাত তোদের। এ যুগের পোলামাইয়ার মাঝে ধৈর্য বলে কিছুই নাই দেখছি। কথা শেষে দাদি চলে গেল। দুজনেই চুপচাপ। দৃষ্টি বলল, দাদি কী সব বলে গেল এগুলো? অভি মুচকি হেসে বলল, ওইসব মানে? আরে বাসর রাতে যেসব কর্মকাণ্ড ঘটে আর কি। কী সব কর্মকাণ্ড? অভি আর একটু দৃষ্টির সামনে এগিয়ে এসে বলল,
ওসব মুখে বলে বোঝানো যায় না, প্র্যাকটিক্যাল ধারণা দিতে হয়। দিব? দৃষ্টি বলল আচ্ছা। অভি দৃষ্টিকে চোখ বন্ধ করতে বলল। দৃষ্টি চোখ বন্ধ করলো। অভি দৃষ্টির মুখোমুখি দাঁড়িয়ে দৃষ্টির ঠোঁটে লম্বা একটা কিস করলো। দৃষ্টি ভীষণ অবাক, এটা কি হলো? কেমন যেন এক উত্তেজনা। অভি দৃষ্টিকে টেনে বুকের উপর তুলে বলল, বলো আমাকে, তোমার শিশুকাল থেকে কি ইচ্ছে? আমার শিশুকাল থেকে ইচ্ছে আমার একটা ফুটফুটে বেবি হবে, বলে লজ্জায় 2 হাতে মুখ ঢাকলো দৃষ্টি। অভি দৃষ্টিকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে বলল, বেবি তো হবে, কিন্তু হবে কি করে? বেবি হবার কার্যক্রম সম্পূর্ণ না হলে? কার্যক্রম মানে? মানে ওই যে তুমি ওসবে ভয় পাও, বেবি পেতে হলে ভয় বিসর্জন দিতে হবে। মনের ভেতরে শুধু ওইসবের ধান্দা। এত জড়াজড়ি করা লাগবে কেন? বউকে জড়িয়ে ধরবো না তো কাকে জড়িয়ে ধরবো শুনি? আমার কেমন যেন লাগে। দৃষ্টি একটু দূরে সরে গেল। অভি আবার দৃষ্টিকে টেনে এনে বুকে জড়িয়ে বলল, একটা মানুষ একান্ত আমার, শুধুই আমার, তাকে নিয়ে ধান্দা নয়, ইচ্ছে আর স্বপ্ন হাজার। এখন থেকে আমার সমস্ত ভালোবাসা তোমায় ঘিরে। আমার ভবিষ্যৎ জীবনের সহযাত্রী তুমি দৃষ্টি। তুমি আমার, আমি তোমার, এটাই তো। তুমি দেখে নিও, তোমাকে এত ভালোবাসবো যে তোমার যন্ত্রণাময় অতীত তোমাকে স্পর্শ করতে পারবে না। দৃষ্টি চুপচাপ শুয়ে আছে। অভি দৃষ্টির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, অনেক জ্বালাতন করেছি তোমায়, এবার ঘুমিয়ে পড়ো। দুজনেই ঘুমিয়ে পড়ল। খুব ভোরে দাদি এসে দরজায় কড়া নাড়ল। দৃষ্টি উঠে গিয়ে দরজা খুলতেই দাদি বলল, কিরে, সারা রাত যুদ্ধ করে ক্লান্ত হয়ে নাকে তেল মেখে ঘুমোচ্ছিস? গোসল না করলে জাতি তোদের খাবিস বলবে, দুষ্টু দুইটা। দৃষ্টি হেসে ফেলে বলল, ডিয়ার রোমান্টিক দাদি, গোসল করার মতো কোনো কর্মকাণ্ডই ঘটেনি রাতে। আর আমরা যুদ্ধে নয়, শান্তিতে বিশ্বাসী। দাদি মুখ ভেঙচি দিয়ে বলল, হয়েছে, বুঝেছি। এ যুগের পোলাপান 5G গতির ইন্টারনেটের চেয়ে দ্রুত, তারা আবার শান্তিতে বিশ্বাসী। দৃষ্টি বলল, আমরা তোমার মতো উত্তেজিত সৈনিক না দাদি, যে প্রথম রাতেই ঢাল তরোয়াল নিয়ে ঝাঁপিয়ে পড়ব। ধীরে সুস্থে এগোতে হবে। আমাদের গোসলের দরকার নেই, তুমি দাদার কথা মনে করে হুদাই গোসল করে আসো। দাদি বলল, ঢং, তাইলে শুয়ে পড় গিয়ে। দাদি চলে গেল। দৃষ্টি এসে আবার শুয়ে পড়ল। অভি ঘুমের সাগরে ডুবে আছে। দৃষ্টি হাত দিয়ে অভিকে ধাক্কা দিয়ে বলল, মহারাজ, সকাল হলো তো, উঠে পড়ুন এবার। অভি ঘুম ঘুম চোখে দৃষ্টিকে কাছে টেনে ঠোঁটে চুমু খেয়ে বলল, শুভ সকাল মিষ্টি বউ। দৃষ্টি বলল, সবই ঠিক আছে, আপনি যেভাবে সারাক্ষণ কাছে টানতে থাকেন, ক্লোজ আপও তো এতটা কাছে টানতে পারে না। অভি হেসে ফেলে বলল, মানে কি বলছো তুমি? দৃষ্টি বলল, ওই যে ক্লোজ আপ টুথপেস্টের অ্যাড, কাছে আসো কাছে আসো, তারপর নাটক, কাছে আসার গল্প। আপনি দিনরাত যেভাবে কাছে টানেন তাতে ওসব হার মেনে যাবে। অভি হেসে ফেলে বলল, আজীবন কাছে টেনেই যাব এভাবেই। দৃষ্টি বলল, আমার তো ভয় হয়, কদিন পরে আবার পায়ে দড়ি লাগিয়ে না টানেন। যেখানে যাবেন টানতে টানতে নিয়ে যাবেন কাছে রাখার জন্য। অভি বলল, তা তো অবশ্যই, হয়তো তুমি আমার কাছাকাছি, নয়তো আমি তোমার কাছাকাছি। বিষয় হলো দূরে থাকা যাবে না। উঠে ফ্রেশ হয়ে অফিসে যাবার জন্য রেডি অভি। চুপচাপ দৃষ্টির দিকে তাকিয়ে আছে। দৃষ্টি বলল, কি হলো? আমার একটা ইচ্ছে আছে দৃষ্টি। একটা একটা করে তো দেখছি আপনার অসংখ্য ইচ্ছে উই পোকার মতো বেরোচ্ছে। এরপর একটা ইচ্ছে না বলে বলবেন ইচ্ছার গোডাউন আছে। একটা মাত্র বউ, তাকে নিয়ে ইচ্ছার গোডাউন থাকাটা স্বাভাবিক দৃষ্টি? আচ্ছা বলুন, এবারের ইচ্ছেটা কি? অফিসে যাবার আগে বউকে জড়িয়ে ধরে কিছুক্ষণ থাকা এবং বউয়ের কপালে চুমু খাওয়া। এরকম করলে কি হয়? এনার্জি লেভেল ফুল থাকে দৃষ্টি, মনটাও ফুরফুরে থাকে সারাদিন। বাবা, এইটা বলতে পারো এনার্জির উপর এনার্জি প্লাস দৃষ্টি। আচ্ছা ঠিক আছে, এনার্জি নিয়ে নিন, এনার্জি প্লাস নিয়ে নিন, যা ইচ্ছে হয় করেন স্যার। অভি মুচকি হেসে এগিয়ে এসে দৃষ্টিকে জড়িয়ে ধরে দৃষ্টির কপালে চুমু খেয়ে দৃষ্টিকে নিজের খেয়াল রাখতে বলে অফিসে চলে গেল। দৃষ্টি রান্নাঘরে এসে শাশুড়িকে সালাম দিয়ে বলল, মা, এতদিন না হয় অতিথি হিসেবে ছিলাম, কোনো কাজ করতে দেননি, এখন আপনার পুত্রবধূ, সংসারের এসব কাজ এখন থেকে আমি সামলাবো মা। মা মুচকি হেসে দৃষ্টিকে বুকে টেনে কপালে চুমু খেয়ে বলল, যখন সময় হবে তখন আমি নিজেই তোকে বলবো। আপাতত তোর কিছু করতে হবে না, খাবি দাবি আর আমার পাগল ছেলেটার খেয়াল রাখবি।
দৃষ্টির চোখে জল টলমল করে উঠল নিজের মায়ের কথা মনে করে। শাশুড়ি আবার দৃষ্টিকে বুকে জড়িয়ে বলল, একদম কান্নাকাটি মন খারাপ করবি না, আমি তো তোর মাই। এখন দেরি না করে জলদি আমাদের একটা নাতি নাতনি উপহার দে, দেখবি তোর মনটাও সব সময় ভালো থাকবে। দৃষ্টি মুচকি হেসে নিজের রুমে চলে আসলো। বিকেলে মা বাবার কথা ভেবে ভীষণ মন খারাপ দৃষ্টির। জীবনের বড় অধ্যায় শুরু হলো, কিন্তু আজ সবচেয়ে যারা বেশি খুশি হতো তারাই নেই। কিছুক্ষণ কান্নাকাটি করে সন্ধ্যায় ঘুমিয়ে পড়ল দৃষ্টি। অফিস থেকে বেরিয়ে মার্কেটে গিয়েছিল অভি কিছু কেনাকাটা করতে। সন্ধ্যার পরে বাসায় ফিরল অভি। দৃষ্টিকে ঘুমে দেখে আর ডাকলো না। জলদি করে অফিস ব্যাগের ভেতর থেকে কিনে আনা আলতা বের করে দৃষ্টির পায়ে লাগিয়ে দিতে লাগলো। টের পেয়ে ঘুম ভেঙে গেল দৃষ্টির, কিন্তু চোখ বন্ধ করে চুপচাপ রইল। দৃষ্টির আলতা পরা ভীষণ পছন্দ। অভি নিজেই আলতা পরিয়ে দিচ্ছে। এত কল্পনার বাইরে ভীষণ ভালো লাগছে দৃষ্টির। জীবনে এমন কাউকেই তো পাবার স্বপ্ন সব মেয়েদের। আলতা পরিয়ে দেওয়া শেষে অভি গিয়ে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে এসে দৃষ্টির আলতা পরা পায়ের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। দৃষ্টি হালকা চোখ খুলে দেখে, আবার চোখ বন্ধ করে মনে মনে ভাবছে, পাগল লোক একটা। অভি হঠাৎ হাঁটু গেড়ে বসে দৃষ্টির আলতা রাঙা পা তুলে ধরে একটা চুমু খেতেই ভীষণ অবাক হয়ে দৃষ্টি লাফিয়ে উঠে বসে বলল, আপনি পায়ে চুমু খেলেন? পাগল আপনি। এরকম কেউ করে? চুমু খাবার জন্য ঠোঁট, গাল, কপাল অথবা শরীরের অন্য জায়গাগুলো কি লক করা নাকি? এক নিঃশ্বাসে কথাগুলো বলল দৃষ্টি। অভি মুচকি হেসে বলল, কেন, এতে সমস্যা কোথায়? সমস্যা কোথায় মানে? পায়ে কেন চুমু খাবেন? আমার তো কেমন যেন লাগছে। এবার তাহলে ব্যাখ্যা দিই দৃষ্টি। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য ক্ষেত স্বরূপ, সুতরাং তোমরা তোমাদের চাষাবাদ ক্ষেত্রে আসো যেভাবে খুশি সেভাবে। তবুও কি দৃষ্টি, তুমি প্রথমে এই আয়াতটি খেয়াল করো। স্বামী স্ত্রীর সম্পর্ক কতটা গাঢ় তার প্রমাণ কুরআনে করিমে আল্লাহ তাআলা ঘোষণা করেন, তারা তোমাদের পোশাক স্বরূপ এবং তোমরাও তাদের পোশাক স্বরূপ। সূরা বাকারা আয়াত 187। এই আয়াতের আলোকে বলতে গেলে আপনি নিজ স্ত্রীকে সব ধরনের আদর করতে পারবেন, কিন্তু নিষিদ্ধ বিষয়গুলো ব্যতীত। নিষিদ্ধ বিষয় বলতে লজ্জাস্থানে মুখ লাগানো, এটাও নিকৃষ্ট কাজ বলেছে ইসলাম। সুতরাং আমি আমার স্ত্রীর পায়ে চুমু দিতে পারবো। মুচকি হেসে একটা দীর্ঘশ্বাস ফেলে দৃষ্টি বলল, যাক বাবা, বাঁচা গেল। এবার শুধু চুমু না, পা দুইটা কাইটটা খেয়ে ফেলেন। মিষ্টি হেসে অভি বলল, দৃষ্টি, আমাদের মনে রাখা উচিত, একজন নারী তার স্বামীর কাছে শুধু ভাত কাপড়ের জন্যই আসে না। তাহলে তো ধনী পরিবারের মেয়েদের বিয়েরই প্রয়োজন হতো না, বরং স্ত্রীর অর্থনৈতিক ভরণ পোষণের অধিকারের পাশাপাশি তার আরও কিছু অধিকার রয়েছে, যেগুলো অপূর্ণ থেকে গেলে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি হতে পারে। বৈবাহিক ব্যবস্থার স্থায়িত্ব হুমকির মুখে পড়তে পারে। স্ত্রীর মানসিক বিনোদন তার অন্যতম। একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে শুধু ভরণ পোষণে তুষ্ট থাকতে পারে না, বরং স্বামীর কাছে তার আরও কিছু চাওয়া পাওয়ার আছে, সেগুলো সে পূর্ণভাবে পেতে চায়। কোনো স্ত্রী যদি সত্যিকারের অর্থে স্বামীভক্ত হয়, তাহলে সে তার স্বামীকে মনে প্রাণে ভালোবাসে। স্বামীকে নিয়ে সে তার স্বপ্নের সৌধ নির্মাণ করে। সেক্ষেত্রে স্ত্রীও চায় স্বামী তাকে ভালোবাসুক, তার প্রতি আলাদাভাবে খেয়াল করুক, তাকে গুরুত্ব দিক, তার সাথে হাসি মুখে কথা বলুক এবং আবেগপূর্ণ আচরণ করুক। দৃষ্টি, স্বামী মানেই পরম বন্ধু। তোমার মনকে যদি আনন্দে ভরিয়ে না রাখতে পারি, স্বামী হিসেবে সেটা আমার চরম ব্যর্থতা। অভির কথায় দৃষ্টির মনটা আনন্দে ভরে গেল। রাতের খাবার শেষে সবাই গল্প করে যে যার রুমে চলে আসলো। রুমের দরজা বন্ধ করে খাটে এসে শুয়ে পড়ল দৃষ্টি। অভি পাশের টেবিলে ল্যাপটপে অফিসিয়াল কাজে মগ্ন। কিছুক্ষণ চুপচাপ থেকে দৃষ্টি বলল, ল্যাপটপ নিয়ে থাকবেন নাকি এদিক সেদিকেও একটু মনোযোগ দেবার দরকার আছে? অভি ঘাড় ঘুরিয়ে মিষ্টি হেসে বলল, কিছু বলবে? কিছু বলবে মানে? বউ অপেক্ষায় আর আপনি ল্যাপটপের দিকে তাকিয়ে আছেন। বউয়ের দিকেও তাকাতে হয় একটু আধটু, কিন্তু তাকালে যে আফসোস হয়। কিসের আফসোস? দেখতে পারি অথচ ছুঁইতে পারি না, একান্তে কাছে পেতে পারি না। হা হা হা। এর জন্যই কবি বলেছে, একবার না পারিলে দেখো শতবার। মানে দৃষ্টি, তুমি আর কিছু বলতে পারবো না, বুঝলে বুঝে নেন। ল্যাপটপ অফ করে উঠে গিয়ে রুমের লাইট অফ করে খাটে শুয়ে পড়ল অভি।
আজকে অভি নিজেই একটু দূরত্ব বজায় রেখে শুয়েছে, তাই দেখে দৃষ্টি অবাক। মোড় দিয়ে অভির কাছে এসে গা ঘেঁষে শুয়ে দৃষ্টি বলল, এই যে আজকে হঠাৎ করে কি আমার গায়ে কাটা গজিয়েছে নাকি? না, ইয়ে মানে দৃষ্টি। কি ইয়ে মানে? কি ইয়ে মানে আমার শরম করে দৃষ্টি। হা হা হা, উরে বাবারে, কি শরমের লোকটা আমার। তো কি এতদিন আমি পেতে চেয়েছি, তুমি দাওনি, আজ তুমি সেধে দিচ্ছ, তাই আমার শরম করে। শরম ছুটামো আপনার। দৃষ্টি অভির বুকের উপর উঠে বলল, আমার আদর লাগবে আপনার এক্ষুনি। এ বাবা, বলো কি? বলে অভি হা হা করে হাসলো। হাত দিয়ে অভির মুখ চেপে ধরে দৃষ্টি বলল, দাদি ওই দিন বললো না যুদ্ধের কথা, আর যুদ্ধ হবে। অভি ঘুরে দৃষ্টিকে নিচে ফেলে দৃষ্টির ঠোঁটে চুমু খেয়ে বলল, চলো, শুভ কাজে দেরি করতে নেই। তারপর ইয়ে মানে ওই সব কথা বলা যায়, কিছু কথা বুঝে নিতে হয়। সকালে দৃষ্টি অভিকে বলল, শুনুন, আজকে খুব মা বাবার কবর জিয়ারত করতে যেতে মন চাইছে। অভি দৃষ্টিকে নিয়ে মা বাবার কবর জিয়ারতের জন্য আসলো। এটাই দৃষ্টিদের বাড়ি, অনেক বড় বাড়ি। অভি বলল, দৃষ্টি তুমি কবর জিয়ারত করে প্রতিবেশীদের সাথে কথাবার্তা বলো, লাঞ্চের সময় আমি এসে নিয়ে যাব। কথা শেষে অভি চলে গেল। করব জিয়ারত শেষে দৃষ্টি বাড়ির ভেতরে যাবার উদ্দেশ্য পা বাড়াতেই পেছন থেকে এক যুবক এসে দৃষ্টির হাত টেনে ধরে বলল, সব কিছু ভুলে গেলে দৃষ্টি? ঘাড় ঘুরিয়ে যুবককে দেখে দৃষ্টির বুকের ভেতরটা ধক করে উঠল। পেছন থেকে দৃষ্টির হাত টেনে ধরা যুবক আর কেউ নয়, এ হলো শুভ। হাই স্কুলে যাবার পথে প্রায় দৃষ্টিকে উত্ত্যক্ত করত শুভ। একদিন দৃষ্টি স্কুলে স্যারদের কাছে নালিশ করলে স্যার অনেক পিটায় শুভকে। তারপর শুভ আরও খেপে যায়। একদিন রাস্তায় দৃষ্টির পথ আগলে দাঁড়ায় শুভ ও তার সাথে ছেলেপুলে দুর্ব্যবহার করে দৃষ্টির সাথে। এসব নিয়ে মারাত্মক ঝামেলা হবার পরে দৃষ্টির বাবা শুভর নামে মামলা করে। দোষী সাব্যস্ত হয়ে শুভ জেলে চলে যায়। কয়েকদিন হলো জেল থেকে ছাড়া পেয়েছে শুভ। বদলা নেবার নেশায় মাতাল সে। দৃষ্টিকে এতদিন ফলো করে আসছিল সে, আজ মোক্ষম সময় দেখে উপস্থিত। তাই শুভ দৃষ্টির হাত শক্ত করে ধরে বলল, জেলখানার দিনগুলো ভীষণ কষ্টের দৃষ্টি। দিব্যি তো শান্তিতে স্বামীর সংসার করছিস, এবার আমার কষ্টগুলো একটু লাঘব করে দে। দৃষ্টি বলল, এসবের মানে কি শুভ? মানে বোঝো না? তুই তো এখন অন্য কারো, দেহটা নিয়ে অন্তত আমার কষ্ট লাঘব করতে পারো। ছি, তোর মতো নোংরা মনের মানুষ কখনো ভালো হয় না, ভালো হতে চায় না। তোর এত অহংকার কিভাবে আসে দেখতে চাই। শুভ ছেড়ে দে বলছি, ভালো হবে না কিন্তু। শুভ দৃষ্টির হাত ধরে টেনে বাড়ির ভেতরে নিয়ে যেতে যেতে বলল, ভালো না হোক, খারাপ কিছু তো আজ হবে। শুভ ছেড়ে দে আমায় বলে দৃষ্টি চিৎকার করতেই শুভ দৃষ্টির মুখ চেপে ধরে বলল, তোর আর তোর বাবার অহংকার কই গেল আজ? আমার জীবনের এতগুলো দিন পচে গেল জেলে। তোর বাবাও তো মাটির নিচে, কে রক্ষা করবে এখন শুনি? বড় ঘরের পেছনে একটা রান্নাঘর, সেখানে দৃষ্টিকে নিয়ে ঢুকে দরজা বন্ধ করে দিল শুভ। বাড়িতে দীর্ঘদিন কেউ বসবাস না করায় ছাড়া বাড়ি হয়ে আছে। আশেপাশে কেউ কখনো ভুলেও উকি পর্যন্ত মারে না এ বাড়িতে। শুভ টান দিয়ে দৃষ্টির বুকের ওড়নাটা নিয়ে দৃষ্টির বুকের দিকে ইশারা করে বলল, ভালোই বড় হয়ে গেছিস রে, নিজে খুলবি নাকি আমার কষ্ট করে সব কিছু করতে হবে? দৃষ্টি চিৎকার করে উঠতেই শুভ একটা চাকু বের করে দৃষ্টির গলায় ধরে বলল, চিৎকার করলে প্রথমে তোর জিভ কাটবো, তারপর তোর শরীরের বিশেষ বিশেষ অঙ্গ কেটে টুকরো টুকরো করব, মনে রাখিস। এই ভর দুপুরে কেউ কিছুই টের পাবার আগেই খেল খতম। ভয়ে আতঙ্কে দৃষ্টি নাজেহাল, চোখের জল টপ টপ করে ঝরে পড়ছে। শুভ দৃষ্টির বুকে মানে স্তনে হাত দেবে দেবে এমন সময় কে যেন বলে উঠল, এই মানুষ প্রজাতি আসলেই বড় বজ্জাত, মানে স্বর্গে গেলেও জ্ঞানজাম না করে শান্তিতে থাকতে পারবে না মনে হয়। শুভ চমকে উঠে চাকু হাতে চারিদিক চোখ বুলিয়ে কাউকেই না দেখে বলল, এই শালা, কে তুই? সাহস থাকলে সামনে আয়। আবার সেই কণ্ঠস্বর হালকা করে কানের উপরে একটা দিয়ে সাময়িক সময়ের জন্য কোমায় পাঠানোর আগে, দুলাভাই ডাকি তোর? শুভ আরও খেপে গিয়ে বলল, সামনে আয় শালা, চাকু দিয়ে কুপিয়ে যদি তোর দুলাভাই হবার শখ না মিটায়। আবার সেই কণ্ঠস্বর, এর জন্যই বলি তোরা মানুষ প্রজাতি যেমন ঘাড় তেরা তেমন বজ্জাত। মানুষ প্রজাতি মানে কি? তুই কি মঙ্গল গ্রহ থেকে আসা এলিয়েন? আমি কি তা বুঝো না? এই মাথা মোটা মূর্খ শালা, এরকম ছাড়া বাড়িতে কি তোর বোন জামাই এসে থাকে? কি থাকে বোঝেন না বদ? মানে ইয়ার্কি মারা হচ্ছে নাকি?
মারতে মারতে সব ইয়ার্কি মেরে ফেললে পৃথিবীর থেকে একসময় ইয়ার্কি বিলুপ্ত হয়ে যাবে। তাই আমি ইয়ার্কি মারি না কখনো। মজা করা হচ্ছে তাই না? একবার সামনে আয় সাহস থাকলে। আমি সামনে আসলে হিসু করে প্যান্ট ভিজাবি। পরে এই মেয়ের সামনে একটা কেলেঙ্কারি ঘটে যাবে। তার চেয়ে মেয়েটিকে ছেড়ে চলে যায় এখান থেকে। তুই কে জানি না, এতই যদি সাহস থাকে তবে সামনে আয়। আমার হাত থেকে এই মেয়ের ইজ্জত রক্ষা করে দেখা। কথা শেষে শুভ দৃষ্টিকে জোর করে শুইয়ে ফেলে। দৃষ্টির বুকের উপরে ঝুঁকে পড়তেই শুভ ছিটকে গিয়ে দেয়ালে আছড়ে পড়ে ফ্লোরে। পড়লো ধপাস করে। মনে হলো কেউ শুভর পা ধরে ছুঁড়ে মেরেছে। ভীষণ ভড়কে গেল শুভ। দৃষ্টিও অবাক, এসব কি হচ্ছে? সেই কণ্ঠস্বর আবার বলল, মেয়েদের শরীরে ভালোবেসে পেতে হয়, জোর জবরদস্তি নয়। তোদের কাছে তুচ্ছ মনে হলেও একটা মেয়ের কাছে শ্রেষ্ঠ সম্পদ, এবং সেটা একজনের, মেয়েটির প্রিয়জনের। ভালোবেসে ভরসা করে মেয়েটি যাকে সঁপে দেবে শুধুমাত্র তার। শুভ ভয়ে ভয়ে বলল, কিন্তু আপনি কে? সেই কণ্ঠস্বর আবার বলল, আমি মজনু। শুভ বলল, কিন্তু আপনাকে দেখতে পাচ্ছি না কেন মজনু স্যার? অদৃশ্য হওয়ার পোশাক পরে আছেন নাকি? মজনু বলল, হা হা হা। ওরে বদ, সব মজনু কি আর ইতিহাসের পাতায় টাইপিংয়ে আটকে থাকে? কিছু মজনু ভূত হয়ে বাগবাগিচায় ঘুরে বেড়ায়। শুভ বলল, এই মেয়ের জন্য আমার জীবন বরবাদ মজনু ভাই। আমি প্রতিশোধ নিতে চাই। মজনু বলল, একটা মেয়ের ইজ্জত নষ্ট করে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ প্রতিশোধ নিতে পারে না। তুই তো অসুস্থ। অসহায় একটা মেয়েকে দেখে ভূতের মনেও মায়া জাগে। আর এখানে তুই তো মানুষ। আসলে তোরা মানুষরা এখন হায়নার চেয়েও হিংস্র, মনুষ্যত্বহীন পশু। তুমি যে দুধের ধোয়া তার কি প্রমাণ? শুভ বলল, মজনু ভাই, আপনার নাম শুনেই বোঝা যায় ভূত হলেও আপনি ভালো টাইপের ভূত। আপনি এখান থেকে আজকে চলে যান, আমাকে আমার কাজ করতে দেন। রেগে গিয়ে মজনু বলল, এখান থেকে চলে যাব মানে? মানুষের যন্ত্রণায় লোকালয় ছেড়ে এখানে আসলাম নির্জনে। এখানে এসেও সেই বজ্জাত মানুষ এসে হাজির। দিব্যি ঘুমাচ্ছিলাম, তোর ধস্তাধস্তির কারণে ঘুম ভেঙে দেখি এমন কাজ ঘটতে চলেছে যেটা আমার ময়নার অপছন্দ ছিল। শুভ বলল, ভাই, মজনুদের তো থাকে লায়লা, আপনার বেলায় কেন ময়না? একটা দীর্ঘশ্বাস ফেলে মজনু বলল, সব মজনুর যে লায়লা থাকবে এমন কোনো চুক্তি ইতিহাসের কোথাও নেই। বেঁচে থাকতে হাবিজাবি ভিডিও দেখতাম, মাঝে মধ্যে ময়নার সেটা অপছন্দ ছিল। খুব খুব করে বারণ করতো ওসব যাতে না দেখি। সেই কুকর্ম তুই আমার সামনে লাইভ করতে চাইছিস? অসভ্য। আর একবার পারলে দৃষ্টিকে স্পর্শ করে দেখ। তোর বিচি বের করে যদি মার্বেল না খেলি তবে আমিও ভূত মজনু না, হারামজাদা বিটকেল। এদিকে অভি এসে দৃষ্টিকে খুঁজে খুঁজে হয়রান। অবশেষে বাড়ির পেছনে এসে এই রুমে দৃষ্টিকে শুভর সাথে একই রুমে দেখে থমকে গেল অভি। তাহলে কি এই ছেলের সাথে দৃষ্টির কোনো অবৈধ সম্পর্ক আছে? দৃষ্টির বুকে ওড়না নেই এবং নাজেহাল অবস্থা। অন্য এক যুবকের সাথে একই রুমে এই অবস্থায় একটা মেয়েকে দেখলে যে কেউ বাজে কিছু ভেবে বসবে। অভির বেলায়ও তাই ঘটল। আসলে এরকম দৃশ্য দেখার জন্য প্রস্তুত ছিল না অভি। দৃষ্টিকে অন্য এক যুবকের সাথে একই রুমে দেখে অভির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এত বিশ্বাস আর ভালোবাসার পরেও দৃষ্টি এমনটা করতে পারলো? দৃষ্টি উঠে এসে অভিকে বলল, আপনি ভুল বুঝবেন না আমাকে, আগে পুরোটা শুনুন। অভি বলল, আর কি বুঝবো? নিজের চোখে দেখার পরে বোঝার আর কি বাকি থাকে বলো? চোখের দেখা সবসময় সত্যি হয় না, বুঝে নিয়েন। বলে চোখের জল মুছল দৃষ্টি। দৃষ্টিকে ফাঁসানোর জন্য শুভ বলল, এভাবে বলার কি আছে দৃষ্টি? সত্যিটা বলে দাও। অভিকে তোমার অপছন্দ, তুমি মুক্ত হয়ে আমার কাছে আসতে চাও। ভয় কিসের? বলে দাও দৃষ্টি। ঠিক এই মুহূর্তে দৃষ্টি কি বলবে ভেবে পাচ্ছে না। নির্বাক দৃষ্টির চোখের জল টলমল। অভি বলল, দৃষ্টি, কোনো কিছু পাবার জন্য জোরাজোরি আমার ভীষণ অপছন্দ। জোর করে যা পাওয়া হয় তাতে মানসিক প্রশান্তি থাকে না। আমি ভালোবেসে তোমায় চেয়েছি, তুমি ভালোবেসে অন্য কাউকে চাইছো, এটা দোষের কিছু নয়। শুভ অভিকে বলল, দৃষ্টির বাবার রেখে যাওয়া সম্পত্তির লোভ সামলাতে না পেরে হুট করে বিয়ে করে ফেললেন। বাহ! দৃষ্টিকে ভাবার সময়টুকু পর্যন্ত দিলেন না। অভি অবাক হয়ে বলল, তোমাকে এসব কে বলেছে? শুভ দৃষ্টিকে দেখিয়ে বলল, যার সাথে অন্যায় করেছেন সেই বলেছে। অভি ভীষণ অবাক হয়ে দৃষ্টিকে বলল, দৃষ্টি, আসলে এমন কিছু নয়। তোমার প্রতি আমার এমন ভালোবাসা লক্ষ কোটি টাকা দিয়ে কোনো দিনও কিনতে পারবে না। তোমার সম্পত্তি নয়, আমি তোমাকে ভালোবাসি দৃষ্টি।
আর ভালোবেসে আজীবন থেকে যেতে চেয়েছি তোমার দৃষ্টির সীমায়, আর তোমাকে রাখতে চেয়েছি আমার দৃষ্টির সীমায়। তুমি নিজের সুখের জন্য ইচ্ছে হলে চলে যেতে পারো দৃষ্টিসীমার বাইরে, কিন্তু হৃদয়ের সবটা জুড়ে থেকে যাবে আজীবন। কথা শেষে একটা দীর্ঘশ্বাস ফেলে মাথা নিচু করে হেঁটে চলে গেল অভি। শুভর মুখে শয়তানি হাসি, আর দৃষ্টির চোখ থেকে অঝরে জল ঝরছে। আসলে এরকম পরিস্থিতিতে তো কখনো পড়েনি, তাই কিভাবে এমন পরিস্থিতি সামলাবে জানা নেই। গলা শুকিয়ে কাঠ, কথা বলবার মতো অবস্থা নেই। মেঝেতে বসে পড়ে কাঁদতে লাগলো দৃষ্টি। শুভ বলল, প্রতিশোধ এভাবেও নিতে হয়। একদিনের অ্যাকশন, আজীবনের চোখের জল। হা হা হা, সাকসেস আমি। এতদিনে মনের জ্বালা নিভল। শুভর কথা শেষ না হতেই শুভর গালে অদৃশ্য থাপ্পড় মারল, ঠাস ঠাস করে। তারপর অদৃশ্য মজনু বলে উঠল, বাহ, এক সময় যাকে পেতে চাইতি ভালোবেসে, আজ তার চোখের জলের কারণ তুই। এটাকে ভালোবাসা বলে না, কারণ ভালোবাসলে কেউ ভালোবাসার মানুষটার ক্ষতি চাইতে পারে না। তোর মতো একটা অসভ্যকে চিনতে পেরেছিল দৃষ্টি, এটাই ভাগ্য। শুভ বলল, এত দেমাগ, এত অহংকার এখন আজীবন চোখের জলে ধুয়ে যেতে থাকুক। অদৃশ্য মজনু শুভর ঠ্যাং ধরে কয়েকটা আছাড় মেরে বলল, এমন প্রতিশোধ নিতে নেই যাতে কারো জীবন নষ্ট হয়ে যায়। আজীবন একটা মেয়ের চোখের জল ঝরানো কোনো মানুষের কাজ নয়, অমানুষের কাজ। আছাড় খেয়ে আধমরা শুভর মুখে তবু শয়তানি হাসি। দৃষ্টিকে বলল, তোর কারণে আমার জীবনের কতগুলো দিন নষ্ট হলো, এবার তোর জীবনের সবগুলো দিন বরবাদ হবে, এটাই আমার শান্তি। হঠাৎ আবার ফিরে এসে দরজায় দাঁড়ালো অভি। ভেতরে এসে দৃষ্টিকে টেনে তুলে বুকে জড়িয়ে কপালে চুমু খেয়ে বলল, চোখের জল কখনো মিথ্যা বলে না দৃষ্টি, আর রাগের বশে ভুল বোঝা কোনো বুদ্ধিমানের কাজ নয়। আমি আড়ালে গিয়ে সব শুনছিলাম। শুভর মতো কিছু অমানুষদের কারণেই কত শত জীবনে দুঃখের সাগরে ভাসছে। ওর জন্য ব্যবস্থা করা হয়েছে। একটু পরে দুজন পুলিশ এসে শুভকে চ্যাংদোলা করে নিয়ে চলে গেল। দৃষ্টি কান্না জড়িত কণ্ঠে বলল, আপনি তো আমাকে ফেলে চলেই গেছিলেন। অভি বলল, চলে যায়নি, আসলে রাগের মাথায় সিদ্ধান্ত নেওয়া বোকামি। একটু আড়ালে গিয়েছিলাম। যে ভালোবাসে সে ছেড়ে যেতে পারে না কখনো। এক জনমের প্রতিটি মুহূর্তে থেকে যেতে চায় ভালোবাসায় মানুষটার দৃষ্টির সীমায়। দুজন দুজনকে জড়িয়ে ধরে আছে। অদৃশ্য মজনু তাই দেখে বলে উঠল, এই সোনামণিরা, তোমরা এখানে এভাবে জড়াজড়ি করলে আবহাওয়ার টেম্পারেচার বেড়ে যাবে, আমার ঘুমে ব্যাঘাত ঘটবে। বাসায় গিয়ে কিসমিস খাও মন ভরে, আমার ঘুম দরকার। কেউ নেই, অথচ কণ্ঠস্বর শুনে অভি ভীষণ অবাক। দৃষ্টি বলল, অভি, উনি মজনু ভূত। মজনু, ওনার জন্যই শুভ আমার কোনো ক্ষতি করতে পারেনি। মজনুকে ধন্যবাদ জানিয়ে অভি ও দৃষ্টি চলে আসলো। গভীর রাত। অভিকে জড়িয়ে ধরে দৃষ্টি বলল, শোনেন, আপনি অফিসে চলে গেলে আমার ভীষণ একলা লাগে, কষ্ট হয়। আমার একটা বেবি লাগবে, জলদি একটা বেবি দেন আমারে। দৃষ্টির কথা শুনে অভি হেসে ফেলে। দৃষ্টির ঠোঁটে একটা চুমু খেয়ে বলল, বেবি কি মানিব্যাগে নিয়ে ঘোরার জিনিস নাকি? বেবির জন্য প্রসেসিং ফলো করতে হয়। দৃষ্টি শক্ত করে অভিকে জড়িয়ে ধরে বলল, জলদি ফলো করেন, আমার বেবি চাই। অভি বলল, প্রসেসিং ভূতের মতো, অন্ধকার দরকার, লাইটটা অফ করে আসি, হা হা হা। তারপর প্রসেসিং। একসময় দৃষ্টির কোল জুড়ে ফুটফুটে একটা বেবি আসে। সুখে ভরে ওঠে দৃষ্টি ও অভির ছোট্ট সুখের সংসার। গল্পটি কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিও। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সব সময় হাসি খুশি থেকো, নিজের খেয়াল রেখো। ধন্যবাদ সবাইকে।